যারা অনলাইনে ক্লাস দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। তারপর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো অনলাইনে ক্লাসগুলি তোমরা করলে তোমাদের ভালোই হবে। আশা করি মনোযোগ সহকারে অনলাইনে ক্লাসগুলো করবে। তো গত ক্লাসে আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং নিয়েছিলাম ক্লাস। তো আজকে আমি আবার নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং আমরা ক্লাস করব। তো আশা করি তোমরা সবাই বই কলম নিয়ে খাতা নিয়ে বসছো এবং আমার সঙ্গে একসঙ্গে আমরা ক্লাস করব। তো গত ক্লাসে আমি তোমাদের চতুর্থ অধ্যায় পড়িয়েছিলাম। আজকে পঞ্চম অধ্যায়ের মূলধনী আয় ব্যয় প্রাক্কলন পড়াবো। এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং বিষয়টা, অধ্যায়ের বিষয় নামটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। তো ক্লাস আমরা শুরু করি। তো তোমরা শুরু করো। আচ্ছা, তাহলে আজকের এটা হলো অধ্যায়ের নাম হচ্ছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। ক্যাপিটাল বাজেটিং। তো আমরা মূলধন বাজেটিং এর এখানে বলা আছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকাটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর নির্ভর করে। উদ্যোক্তাকে ব্যবসা পরিচালনার বিভিন্ন স্থায়ী সম্পদ যেমন জমি, ধরো দালান কোঠা, আসবাবপত্র ইত্যাদি ক্রয়, এসব স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন এবং উৎপাদন পদ্ধতির আধুনিকীকরণ, নতুন পণ্য বাজারে ছাড়া, এরকম অনেক দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়। এসব বিনিয়োগ সিদ্ধান্ত কোম্পানির জন্য কতটুকু লাভজনক হবে, তা আদৌ লাভজনক হবে কিনা, সেজন্য এসব বিনিয়োগ সিদ্ধান্তের সঠিক মূল্যায়নের জন্য কিছু পদ্ধতি বা নীতিমালা দরকার হয় বা প্রয়োজন হয়। আচ্ছা, এই অধ্যায় থেকে আমরা কি জানব? মূলধন বাজেটিং এর প্রয়োগ সম্পর্কে জানব, মূলধন বাজেটিং এর গুরুত্ব সম্পর্কে জানব এবং মূলধন বাজেটিং এর পদ্ধতি কয়টি সেটি জানব এবং তোমার পেব্যাক কাকে বলে, তারপরে গড় মুনাফার হার সূত্র, পেব্যাকের সূত্র, এ দিয়ে অঙ্ক করবো একটা। তোমাদের বোর্ডে অঙ্কটা এসে থাকে, অনেক বোর্ডে এসেছে এই অঙ্কটা। আজকে তোমাদের আমি বোর্ডের এই অঙ্কটা নিয়ে ক্লাস করাবো। তো এখানে মূলধন বাজেটিং এর সবচেয়ে সরল ও জনপ্রিয় পদ্ধতিটা হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। নগদ প্রবাহ বলতে কি বোঝায়? নগদ প্রবাহ বলতে আমরা বুঝতে পারি যে নগদ আন্তঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহকে বোঝানো হয়। আচ্ছা, নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহটার এখানে বলছে যে সাধারণত নিট মুনাফার সাথে অপচয় যোগ করলে আমরা কি পাই? নগদ আন্তঃপ্রবাহ পেয়ে থাকি এবং চলতি খরচ ও স্থায়ী খরচের সমন্বয়ে নগদ বহিঃপ্রবাহ পাওয়া যায়। অর্থায়ন সাফল্যের চাবিকাঠি হলো মূলধন বাজেটিং। মূলধন বাজেটিংটা হচ্ছে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি। তারপরে আছে, দেখো এখানে বলছে যে মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন? মূলধন বাজেটিংটা বলছে যে ভবিষ্যতের উপর ভিত্তি করে মূলধন বাজেটিং করা হয় বলে এ কারণেই বলা হয়েছে মূলধন বাজেটিংটা অনুমান নির্ভর। গড় মুনাফার হারের সূত্রটা হচ্ছে গড় নিট
মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100। আর পেব্যাকের সূত্র হচ্ছে বিনিয়োগ বাই বার্ষিক নগদ প্রবাহ। ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে পণ্যের বৈচিত্র্যায়ন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। পণ্যের বৈচিত্র্যায়নটা হচ্ছে ব্যবসা সম্প্রসারণের জন্য চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছাড়ার কৌশলটাকে পণ্যের বৈচিত্র্যায়ন বলা হয়। কি থেকে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে? আমরা বলবো যে বিক্রয়, এখানে বলা আছে যে বিক্রয় থেকে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে। তারপর বলা আছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য টিকে থাকা কিসের উপর নির্ভর করে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর। আচ্ছা, মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে নগদ প্রবাহ প্রাক্কলন। আর মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতিটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি। এবং পেব্যাকের সূত্রটা আমরা জানলাম। বাট্টার হার হিসাবে মূলত কি ব্যবহার করা হয়? মূলত মূলধন খরচকেই ব্যবহার করা হয়। তারপর বলছে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের সর্বশেষ ধাপ কোনটি? মূলধন বাজেটিং পদ্ধতির প্রয়োগের সর্বশেষ ধাপটি হচ্ছে পদ্ধতি প্রয়োগ ও নির্বাচন। আচ্ছা, আজকে তাহলে আমরা একটা বোর্ডের অঙ্ক করব তোমার মূলধন বাজেটিং এর উপরে। এখানে বলা আছে, দেখো অঙ্কটাতে বলা আছে যে জনাব আবরার একজন শিল্পপতি। সম্প্রতি তিনি চাপা ও বেলি নামে 3 বছর মেয়াদী দুটি প্রকল্পের যে কোনো একটিতে বিনিয়োগের চিন্তা ভাবনা করেছেন। প্রকল্প দুটির প্রত্যেকটিতে প্রাথমিক বিনিয়োগটা হচ্ছে 5 লক্ষ টাকা। প্রকল্প দুটির অন্যান্য তথ্যগুলি হচ্ছে নিম্ন। প্রথম বছরে দেওয়া আছে, দ্বিতীয় বছরে দেওয়া আছে, তৃতীয় বছরে। আর এখানে চলতি খরচ আছে, স্থায়ী খরচ দেওয়া আছে, অবচয় আর হচ্ছে কর। তাহলে আমরা কর পরবর্তী নিট মুনাফাটা আমরা এখানে বের করব। ঠিক আছে? তাহলে চলো আমরা ব্ল্যাকবোর্ডে কাজ শুরু করি, অঙ্ক করা যাক। তোমরাও খাতা নিয়ে রেডি হও, ছক করো। একটা ছক প্রথমে তৈরি করো, তারপরে আমরা অঙ্ক করি। আচ্ছা, দেখো এখানে ছকটা হচ্ছে ডাকটা হচ্ছে তোমার, এখানে ডাকটা দেখো প্রকল্প। এখানে আমরা লিখবো প্রথমে যে প্রকল্প, প্রকল্প চাপা এর গড় মুনাফা হার নির্ণয়। তারপরে আমরা লিখবো যে কর পূর্ববর্তী না পরবর্তী নেট মুনাফাটা নির্ণয় করবো। পরবর্তী নেট মুনাফাটা নির্ণয় করবো। আমাদের অঙ্কে বলা আছে যে কর মুনাফার হার বের করতে হবে, তারপরে তোমার দুইটার সঙ্গে তুলনা করতে হবে যে কোনটি গ্রহণ করা যুক্তিযুক্ত। তোমার মতে সেটাকে যুক্তি দেখাও। আচ্ছা, এখানে তাহলে আমরা ছক করবো। এখানে লিখবো যে কর পরবর্তী নেট মুনাফা নির্ণয়। ছকটা করো। এখানে কি করতে হবে? বিবরণ প্রথম বছর, দ্বিতীয় বছর আর হচ্ছে তৃতীয় বছর। 3 বছরের কথা বলছিল। তাহলে আমরা লিখবো এখানে বিবরণ পরিমাণ বা টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের বিক্রয় বা আয়টা বলে দিছে। এখানে বলা আছে যে প্রথম বছরে 2 লক্ষ টাকা, দ্বিতীয় বছর 2,50,000 টাকা, আর তৃতীয় বছর হচ্ছে 1,50,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি, দেখো বিক্রয় বা আয়, বিক্রয়
বছর 2 লক্ষ টাকা, দ্বিতীয় বছর 2,50,000 টাকা, আর তৃতীয় বছর 1,50,000 টাকা। আচ্ছা, তাহলে দেখো এখানে বলছে যে চলতি খরচ বিক্রয়ের 40%, চলতি খরচটা বিক্রয়ের কত পার্সেন্ট? 40%। তাহলে আমরা লিখতে পারি এখানে যে বিক্রয়ের কত পার্সেন্ট চলতি খরচ মাইনাস চলতি খরচ ব্র্যাকেটে লিখব বিক্রয়ের 40%। দেখতে পাচ্ছ 40%। আচ্ছা, তাহলে আমরা বের করি 2 লক্ষ টাকার 40% কত হবে? 80,000 টাকা। করো, ক্যালকুলেটরে করো, তোমরা করে দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ, 40% 2 লক্ষ টাকার হচ্ছে 80,000 টাকা। 40% 2 লক্ষ টাকার 40% আমি এখানে দেখাচ্ছি। চার দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 80,000 টাকা। যেহেতু আমরা এটা বাদ দিব, মাইনাস করবো, তাহলে আমরা সবগুলো কি করবো? সবগুলো মাইনাস করে দেখাবো। ঠিক আছে, 80,000 টাকা। তারপরে আছে দ্বিতীয় বছরে 40% 2,50,000 টাকার উপর 1 লক্ষ টাকা মাইনাস। তারপরে হচ্ছে তৃতীয় বছরে 1,50,000 টাকার উপর 60,000 টাকা। করে দেখো আমার সঙ্গে মিলছে কিনা তোমাদের। আচ্ছা, এখানে গড় নেট মুনাফার একটি সূত্র আছে। দেখো তোমাদের বোর্ড বইয়েও দেওয়া আছে এখানে গড় মুনাফার হার। আচ্ছা, গড় মুনাফার হারের সূত্রটা হচ্ছে, আমরা দেখো উপরে লিখছি যে গড় মুনাফার হার। এখানে লিখবো যে গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। এটা হচ্ছে তোমার গড় মুনাফার সূত্র। আচ্ছা, এই সূত্র ধরে আমরা অঙ্কটা করব। আচ্ছা, তারপরে বলেছে দেখো স্থায়ী খরচ এখানে দেওয়া আছে। স্থায়ী খরচ বলেছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর তিনটারই 50,000 টাকা করে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস স্থায়ী খরচ মাইনাস চিহ্ন দিতে হলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমরা সেটাকে চিহ্নটাকে বুঝিয়ে দিবে যে এটা মাইনাস করা হবে। তৃতীয় বছর পর্যন্ত একই টাকার পরিমাণ। ঠিক আছে, 50,000 50,000 50,000 টাকা। আচ্ছা, তারপরে বলেছে যে অবচয় বলেছে প্রত্যেক বছরেরই 20,000 টাকা মাইনাস অবচয়। এটাও তোমার মাইনাস দেখা যাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। 20,000 20,000 প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তিনটা বছরেরই 20,000 টাকা। তাহলে আমরা এখন দেখব যে কর পূর্ববর্তী মুনাফাটা কত বের করব। তাহলে এখানে লিখতে হবে যে কর পূর্ববর্তী খরচ। তাহলে আমরা এখানে আমরা মাইনাস করবো। 8 5 কত? 13, 14 15। তাহলে 15 হলে এখানে তোমার কত হচ্ছে? 50,000 টাকা মাইনাস করলে হচ্ছে। এই তিনটা যোগ করে 2 লাখ থেকে মাইনাস করবো। তাহলে দেখো কত হয়? 50,000 টাকা, 50,000 টাকা। তারপরে হচ্ছে দেখো 1 লাখ, 1.5 লাখ, 1,70,000। তাহলে এখানে 2,50,000 হতে হলে তাহলে কত লাগবে দেখো তো? 80,000 টাকা। করে দেখো, মাইনাসটা করো, মুখে মুখে করো, দেখো বা ক্যালকুলেটরে করো। 80,000 টাকা।
এখানে হচ্ছে 5, 6, 11, 12, 13, 13 আর কত লাগবে 15 হতে 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা। তাহলে আমরা -4 দিব, -4 30%। যে পূর্ববর্তী খরচটা যেটা পাইলাম এর 30% আমরা করব। তাহলে এখানে 50,000 টাকার 30% হচ্ছে 15,000 টাকা। করে দেখো তোমাদের হচ্ছে কিনা। 15,000 টাকা মাইনাস যেহেতু সেহেতু আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস দেখো। 3 আর 24 কত হলো 24,000 টাকা। করে দেখো তোমরা হচ্ছে কিনা 24,000 টাকা। আর 30% 20,000 টাকার উপর কত কত হবে দেখো, করো, বলে বোঝা যাবে 6,000 টাকা। আচ্ছা আমরা যদি করে নিই তাহলে কত আসছে আমরা দেখি। আচ্ছা 20,000 টাকার উপর 30%, দেখো এখানে আমরা করে তোমাদের দেখাচ্ছি যে 20,000 টাকার উপর 30%, পার্সেন্ট তো বুঝো 100 ভাগের ওই সংখ্যাটা, তাই না? তাহলে কত হলো 3 গুণে 6, 6,000 টাকা। দেখো হয়েছে না 6,000। এখন আমরা এটার থেকে মাইনাস করলে আমরা কত পেলাম সেটা বের করব। কর পরবর্তী, আগে বলেছিলাম পূর্ববর্তী, এখন হচ্ছে কর পরবর্তী সংখ্যা। তাহলে আমরা লিখবো যে কর পরবর্তী নিট মুনাফা কত হচ্ছে 35,000 টাকা। এখানে লিখবো যে কর পরবর্তী নিট মুনাফা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো 35,000, তারপরে তোমার এখানে করো মাইনাস করলে বোঝা যাবে। দেখো 0,0,0,6 আর এখানে 3 হলো আর 5, 56,000 আর এখানে 6,000। 20,000 থেকে 6,000 দিলে কত হয় 4 আর এখানে 1, 14,000। তাহলে 35,000 প্রথম বছর, দ্বিতীয় বছর হচ্ছে তোমার 56,000 আর তৃতীয় বছর হচ্ছে 14,000। এখন আমরা সূত্রের মধ্যে ফেলাই দিব, তাই না? এখন এখানে লিখবো যে গড় নিট মুনাফা, গড় নিট মুনাফাটা কত হবে। আচ্ছা আমরা দেখো এখানে নিচে লিখলে বোঝা যাবে না, তাহলে আমি উপরে কিছু লেখা মুছে ফেলি। দেখো তাহলে আমরা উপরে লিখবো যে এখানে লিখবো যে এখানে নিচে কিন্তু এই লেখাটা কিন্তু নিচে, এখানে গড় নিট মুনাফা কত বের হলো আমরা দেখলাম। এখানে প্রথম বছর 35,000 টাকা যোগ দ্বিতীয় বছর 56,000 টাকা যোগ তৃতীয় বছর 14,000 টাকা। আর এটা কত বিনিয়োগ করেছিল, কত এটা 3 দিয়ে না, গড় মুনাফাটা, গড়টা হচ্ছে 3, তাহলে ভাগ 3। আচ্ছা এখন দেখো এটাকে যোগ করলে 3 দিয়ে ভাগ করলে কত হয়, আমরা ক্যালকুলেটরে করে দেখি কত আসে। আচ্ছা 35,000 প্লাস 56,000 প্লাস 14,000 ভাগ 3। দেখো আচ্ছা কত আসছে 35,000 যোগ 56,000 যোগ 14,000 ভাগ 3। আরে এটা হচ্ছে কেন, আচ্ছা 56,000, আচ্ছা 3 দিয়ে তারপরে এটাকে ভাগ করলে কত হয়, আমরা যোগ করবো এটাকে 35,000 যোগ 56,000 যোগ 14,000, 1,05,000 টাকা। দেখো এখানে আমরা লিখবো 1,05,000 টাকা ভাগ
তাহলে দেখি কত আসে। 1,05,000 টাকা ভাগ 3, 35,000 টাকা হচ্ছে। আচ্ছা, আমরা লিখতে পারি তাহলে এখানে 35,000 টাকা। তাহলে সুতরাং গড় নিট মুনাফা কত? 35,000 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং গড় নিট মুনাফা 35,000 টাকা। মনে রাখতে হবে 35,000 টাকা, ঠিক আছে। তারপরে আমরা লিখবো, এখন বের করবো গড় বিনিয়োগ। এখন আমরা এখান থেকে কিছু অংশ মুছে ফেলতেছি, ঠিক আছে। বিনিয়োগ, গড় বিনিয়োগ লিখতে পারতেছো? তাও মুছে ফেললাম, হ্যাঁ, কিছু অংশ মুছলাম। এখানে না মুছতে লেখা যাচ্ছে না, লিখতে জায়গা নেই। তারপরে দেখো এখন লিখবো যে গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ। তাহলে গড় বিনিয়োগের সূত্রটা কি আমরা জানি? সূত্রটা জানি আমরা প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ, ভগ্নাবশেষ মূল্য, আর হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হয়, এটা নিয়ম, হ্যাঁ। তাহলে আমরা এখানে সূত্রটা আমাদের এখন বসাই দিব। কত বিনিয়োগ করেছিল? কত টাকা? 5 লক্ষ টাকা, তাই না? 2 ভাগ 2, তাহলে কত আসছে? 2,50,000 টাকা, তাই আসছে না? এত টাকা। তাহলে দেখো এখন 2,50,000 টাকা বিনিয়োগ আসলো। তাহলে আমরা জানি গড় মুনাফার হার, এখন আমরা বসাই দিব যে আমরা জানি গড় মুনাফার হার, গড় মুনাফার হার ওই যে উপরে কত হচ্ছিল নিট মুনাফাটা? গড় নিট মুনাফাটা হচ্ছিল 35,000 টাকা, বিনিয়োগ হচ্ছে 2,50,000 টাকা ইন্টু 100। ওই যে উপরে দেখো সূত্র মধ্যে ফেলে দিচ্ছে। তারপরে কি হলো? তাহলে এখন এটাকে ক্যালকুলেটরে করো, উপয়োগ করা যায়। কি হবে? 35,000 টাকা ভাগ 2,50,000 টাকা, তাহলে কত আসছে? 0.14। তাহলে আমরা লিখতে পারি যে 14% হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা চাপার গড় মুনাফার হার আমরা পেয়ে গেলাম কত? 14%। চাপার গড় হার হচ্ছে 14%। আচ্ছা, তাহলে দেখো গড় প্রশ্নের মাঝে বলছে যে 2টার সঙ্গে বলছে যে জনাব আবরারের বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য বলে তুমি মনে করো। তাহলে আমাকে কি করতে হবে? 2টার সঙ্গে তুলনা করতে হবে। তাহলে আমাকে প্রকল্প বেলির অঙ্কটাও তোমাকে এইভাবে করতে হবে। বেলির অঙ্কটা এইভাবে করতে হবে, গড় বের করে, গড় নিট মুনাফা বের করে, তারপরে তোমার গড় বিনিয়োগ বের করে, তারপরে তোমার ছকের মধ্যে গড় মুনাফার হার বের করে, তারপর দেখতে হবে যে কোনটার পরিমাণ কত বের হবে। যেটা কম হবে সেটাকেই তোমার ধরে নিতে হবে যে গড়, যেটা কম সেটাই হচ্ছে যুক্তিযুক্ত, সেটা গ্রহণ করাই তোমার অধিক লাভজনক আমরা মনে করব। এখানে বলছে না যে কোনো একটিতে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন, যে কোনো একটিতে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন, তার মানে কি 2টার মধ্যে আগে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। তুলনা করার পরে যেটা কম হবে সেটাকেই তুমি বেছে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখন ঠিক এইভাবে আমাকে আবার
পরের বেলি এটা আমরা কি করলাম, এটা বের করলাম চাপা, ঠিক বেলিটাও আমাকে এভাবে বের করতে হবে, ঠিক আছে? তাহলে বেলির অংশটুকু আমাদের এভাবে বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন বেলিটাও এভাবে বাসায় বের করব, ঠিক আছে? তাহলে এখন তোমরা বাসায় এই আমি যেভাবে বেলি চাপারটা করলাম, বেলিটা এভাবে বের করবে। বেলিটা বের করে তোমরা বাসায় এটা করে দেখবে, তুলনা করে যে কোনটা কম হচ্ছে, যেটার পার্সেন্ট কম থাকবে সেটাই তোমাকে ধরে নিতে হবে যে সেটা গ্রহণ করাই লাভজনক, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাস করলাম। তোমরা ভালো থাকো এবং মনোযোগ সহকারে এই অনলাইনে ক্লাসগুলো করো, তাহলে উপকার পাবে। এবং বাড়ি কাজগুলো, এটা যে অঙ্কটা তোমাদের অর্ধেক দিলাম সেটা করবা, ফুলফিল করবা, করে বাসায় দেখবে যে হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তো আজকে এখানেই শেষ করছি। তোমরা তাহলে ভালোভাবে এই অঙ্কটা বাসায় করবে এবং আমার মনে হয় দৃঢ় বিশ্বাস যে তোমরা বুঝতে পেরেছ, বুঝে থাকলে এটা করতে পারবে কমপ্লিট। আচ্ছা, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদেই থাকো। আল্লাহ হাফিজ।